অলরেডি হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছেন না? ক্লিয়ার? ক্লাস শুরু হয়নি তার আগে হাত তুলছে সবাই। হ্যাঁ বলেন বলেন যদি মনে কোনো প্রশ্ন থাকে। ভুল বসত উঠে গেছে। ওকে, তাহলে আমরা একটা ফলো আপকে কেমন ভাবে জাজ করবো, জাজমেন্টাল কেমন ভাবে আমরা সিদ্ধান্ত নিব, একটা মেডিসিনের রিয়াকশনকে কেমন ভাবে আমরা যাচাই করব, আমরা একটা পেশেন্ট ঠিকঠাক চলতেছে কিনা, কিওর প্রসেস আসছে কিনা সেটাকে কেমন ভাবে জানবো, এই সমস্ত গোড়ার কথা নিয়েই এই ক্লাসকে নির্মাণ করা হয়েছে। অর্থাৎ একটা ডাক্তার অ্যালোপ্যাথিক ডাক্তারের মতো যে একটু সিমটমস এর উন্নতি দেখা দিচ্ছে, মাথা যন্ত্রণা কমেছে মানেই ভালো হয়েছে, অ্যাকচুয়ালি তা নয়। হোমিওপ্যাথিক হচ্ছে তার থেকেও অনেক বড় জিনিস। এখানে অনেক কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারকে যাচ পড়তাল করতে হয় এবং মেডিসিনের অ্যাকশন এবং রোগীর প্রতিক্রিয়াকে বিবেচনা করতে হয়। এর নিয়ে আমরা অলরেডি এর আগে 10-12 অবজারভেশন শেষ করেছিলাম অনেকদিন আগে, এবং আজকে বিদুল কাসের অবজারভেশনের 5 নম্বর ক্লাস অনুষ্ঠিত হইতেছে। এবং পূর্ববর্তী যে আলোচনা আমি করেছিলাম সেগুলো আপনাদের অবশ্যই মনে থাকার কথা, যে আমাদের যদি নিউ সিমটমস দেখি, কোনটা নিউ সিমটমস যেটা হোমিওপ্যাথিক ডাক্তাররা প্রচুর ভয় পায়, সেটাকে কেমন ভাবে যাচ পড়তাল করতে হয়, নিউ সিমটমস যদি আসে তখন আমাদের কি করণীয় থাকে এবং কেমন ভাবে সেখানটায় আমাদেরকে এই কাজ করতে হবে, মানে হোমিওপ্যাথি ডাক্তারদের কেমন ভাবে সেই প্রতিক্রিয়াকে বিবেচনা করে কি সিদ্ধান্ত নেবেন, সেই সম্পর্কে আগের ক্লাসটাতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এবং আজকের ক্লাসটায় আমরা কি শিখতে চলেছি, কয়েকটা প্রশ্ন যখন সামনে চলে আসে ক্লিনিক্যালি ভাবে। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার আছে না? জি স্যার। ওকে, কয়েকটা প্রশ্ন যখন হোমিওপ্যাথিক ডাক্তারের মাথায় চলে আসে, যখন রোগীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, ডিসিশন নেওয়া কষ্টকর হয়, সেরকম একটা মোমেন্ট 5 নম্বরেও ক্রিয়েট হয়। এবং এখানটায় আজকে আমরা কি শিখতে চলেছি সেটা আজকের প্রথম, আপনারা আজকের কি জানতে চলেছেন, আজকের আলোচনা কি উপকার হইবে। প্রথম প্রশ্ন ক্রিয়েট হয় যে যদি পেশেন্টের, অনেকেই প্রশ্ন করতে পারে, এরকম রোগীও দেখতে পারে, যদি রোগীর মেন্টাল এবং ফিজিক্যাল জেনারেল উন্নতি না ঘটে তখন কি বুঝবো? প্রথম প্রশ্ন, আমার কি ওষুধ ভুল হয়েছে, আমি কোথায় ভুল করলাম, রোগীর মেন্টাল এবং ফিজিক্যাল পোর্শনে বা এনার্জি লেভেলে কোন ধরনের উন্নতি আসে না, যেমন ছিল আগে তেমনই আছে, তখন আমাদের কি বুঝবো এবং সেই সময়ের করণীয় কি? প্রথম প্রশ্ন ক্রিয়েট হয়। নাম্বার 1, ওষুধ ভুল হতে পারে স্যার, ওষুধ সিলেকশন ভুল হতে, দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন কেন? নাও তো হতে পারে, সমস্ত রকম ব্যাপার আছে। দেখেন, আমাদের যে সমস্ত সিদ্ধান্ত গড়ে উঠেছে, যে সমস্ত সিদ্ধান্তের পিছনে অ্যাকচুয়ালি লজিক কি, আগে একটা ধারণা ছিল, ডক্টর বিদুল কাস আসার পরে কিছু ধারণা চেঞ্জ হয়েছে।
সর্বক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা প্রচন্ড বিনয়ী এবং বিনম্র স্বভাব, দোষ আগে নিজের ঘাড়ে ফেলে নি। অনেক সময় তো এমনও হতে পারে দোষ আমার ঘাড়ে আসেই না। অ্যাকচুয়ালি আগে আমাদের এখনো ধারণার মধ্যে আছে, বেশিরভাগ ডাক্তারদের ধারণায় যে মেডিসিন যদি ঠিকঠাক না কাজ করে তাহলে সমস্ত দোষ ডাক্তার ওষুধ নির্বাচন ভুল হয়েছে। আমি যদি চাষ করতে চাই, ধান চাষ, আমার হাতে ভালো বীজ থাকলেই, বীজের মাত্রা, গুণাগুণ মাত্রা সবকিছুই ভালো আছে এবং বীজ অত্যন্ত পরিশোধিত, যে ধানের যে বীজ এটা খুবই সুন্দর ফিল্টার করা আছে এবং কোয়ালিটিও ভালো, তাই বললেই কি আপনি ভালো ধান পাইবেন? জমিটা তো ভালো হওয়া লাগবে, জমির উর্বর ক্ষমতাটাকে বিবেচনা তো করতে হবে, নাহলে তো পাগল হলে হবে না যে আমি ধান দিলাম ভালো, আমি বিষ মারলাম, আমি সার দিলাম, আমি সবকিছুই করলাম, কিন্তু ধান কমলো কেন? হতে পারে জমির দুর্বলতা। দেখা যায় বর্তমান সাইটগুলোতে, বর্তমান এলাকাগুলোতে প্রচুর ধান উৎপাদন হয়। ভারতবর্ষে মনে হয় প্রথম স্থান অধিকার করে আছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাটা ধান উৎপাদনের ক্ষেত্রে, এবং কম উৎপাদনের ক্ষেত্রে উত্তরপ্রদেশ। তো সেখানটায় একটু ধানের বীজ ফেললেই গাছ বেরোয়, জানেন। কিন্তু আমাদের 24 পরগনা, বিশেষ করে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলো, সুন্দরবন এলাকাগুলোতে ধানের ফলন সেরকম নাই। যত উন্নত ধরনের বীজ দেন কেনা, যত ভালো ধরনের বীজ লাগান, ফসল কিন্তু ভালো পাইবেন না। তো ফসল রেজাল্ট যদি ভালো পাইতে হয় তাহলে শুধুমাত্র ডাক্তার ভালো হলে হবো না, রুগীরও ভালো হইতে হবো। ব্যাপারটা বুঝছেন কিনা? অন্য একটা উদাহরণকে বলা যায়, আপনি যদি বাইকের মাইলেজ ভালো পাইতে চান তাহলে হচ্ছে বাইকটার ইঞ্জিনের কোয়ালিটি ভালো হইতে হবে, ঠিক কিনা? কারণ ইঞ্জিন যদি ঠিকঠাক মতো ঝরঝরে নড়বড়া চচ্চড়া হয়, আর সেটা যতই ভালো ধরনের পেট্রোল আপনি দেন না কেন, আপনি কি ইঞ্জিনের মাইলেজ পাইবেন? কোম্পানি যে 75 বলেছে সেটা কি পাবেন? বলেন। জি না স্যার, অনেক কিছু বোঝার ব্যাপার আছে। তো এটাই বুঝবোই তো আজকে আমরা সবাই মিলে বসছি, এই কারণে যে অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটতেছে সেটাই বোঝার জন্য। তাহলে যদি রোগীর মেন্টাল ফিজিক্যাল উন্নতি না ঘটে তখন কি বুঝবো আর করণীয়টা কি এই ক্ষেত্রে? নাম্বার 1। নাম্বার 2, ক্লিয়ার প্রেসক্রিপশন কি? ক্লিয়ার প্রেসক্রিপশন, ক্লিয়ার প্রেসক্রিপশন কি? যে লেয়ার বাই লেয়ার কথাটা বলা হয়, ক্লিয়ার প্রেসক্রিপশন কি আজকে বুঝবো। নাম্বার 3, আজকের আলোচনার মাধ্যমে আমরা বুঝবো, ধরেন একটা ভয়ানক পেন হইতেছে, সায়াটিকা পেন হইতেছে, ধরেন ভয়ানক গ্যাস্ট্রাইটিস হচ্ছে, গলা বুক জ্বালা করতেছে, সেই ক্ষেত্রে আপনি একটা ঔষধ প্রয়োগ করলেন এবং তাতে কমে গেল, তারপরে এই যে প্যালিয়েটিভ টাইপের ট্রিটমেন্ট, প্যালিয়েটিভ টাইপের যে ট্রিটমেন্ট আছে সেটা, বা আমাদের গ্রামে গঞ্জে যে সমস্ত ডাক্তার আছে, গ্রামীণ হোমিওপ্যাথিক ডাক্তার, তারা যে সমস্ত ঔষধগুলো প্রয়োগ করেছে, প্যালিয়েটিভ সিস্টেম করেছে, তারা একটা ঔষধ দেওয়ার পরে সুন্দর রেজাল্ট দেখা যায়, তাদের চেম্বারে অনেক রোগী দেখা যায়, লম্বা লাইন দেখতে পাওয়া যায়। এই লম্বা লাইন বা এই যে প্যালিয়েটিভ ট্রিটমেন্টের আসল রহস্য কোথায়? কেন এটা আনসাকসেসফুল ট্রিটমেন্ট? এটা কেউ বিবেচনা করুন। রহস্য প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বা তাদের ক্লিনিকের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন একদম 50-100 জন লাইন, আর প্রত্যেকেই বলতেছে না ওষুধ তো খেলেই ভালো লাগে, যখন ওষুধ ছেড়ে দিই তারপর যেই গেছে এই অবস্থা। ইট ইজ কল্ড প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। অনেক সময় সাপ্রেশন হয়, এই ক্ষেত্রে বেশিরভাগ সাপ্রেশন হয়, প্যালিয়েটিভও হয় প্রচুর। তো এই প্যালিয়েটিভ ট্রিটমেন্টের রহস্যটা কি? এই 3টে ব্যাপার আজকের আলোচনা।
এবারে আসেন গ্রাফটার মধ্যে। গ্রাফ কি বলতে চাইতেছে? The physical symptoms improve after an initial aggravation of them, but there has been no reaction on the mental emotional plan or energy level, right? অর্থাৎ এখানটায় বোঝা যাচ্ছে যে ফিজিক্যাল সিমটমস অর্থাৎ চিফ কমপ্লেন্টস, যে সমস্যাগুলো রোগী নিয়ে আসছে, গ্যাসের ব্যথা, পায়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, পেট টাইট হয়ে যাওয়া, পেট ফুলে যাওয়া, লোকাল যে সমস্যা, রুটিনে বার্নিং হইতেছে, লিউকোরিয়া প্রচুর হইতেছে, হাতে পায়ে ক্যাপসন আসতেছে, আসতেছে, এই যাবতীয় যা কিছু চিফ কমপ্লেন্স, রোগীর যে প্রধান সমস্যা যেটা এসেই রোগী কিনা বলতে চায়, সেই চিফ কমপ্লেন্স এর মধ্যে একটা ঘটনা আছে। ডিয়ার ফ্রেন্ডস, সেই ঘটনাটা কি? ঘটনা হচ্ছে সেই চিফ কমপ্লেন্সটা প্রথমে বাড়লো, রাইট? এই যে সেই চিফ কমপ্লেন্সটা শুধু একটু বাড়লো 2-4 দিনের জন্য, 2-5 দিনের জন্য একটা বাড়লো, না বাড়া সিমটমসটা, ইন্টেন্সিটি অফ দ্য সিমটমস বাড়লো। তারপর আস্তে আস্তে সেটা এই পর্যন্ত বাড়লো, বাড়ার পরে আস্তে আস্তে ডাউন হইতেছে। অর্থাৎ ধরেন যদি রোগী মাথার যন্ত্রণা থাকে, আপনার ওষুধ খাওয়ার পরে মাথার যন্ত্রণাটা বাড়লো, রাইট? মাথার যন্ত্রণাটা বেড়ে তারপর আস্তে আস্তে ফের ডাউনফল হলো। তাহলে আমরা দেখতেছি অ্যাগ্রাভেশন তো হয়েছে, ঠিক কিনা বলেন? কোনো না কোনো জায়গায় সমস্যার জায়গাটাতে অ্যাগ্রাভেশন তো হয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে তার মেন্টাল ইমোশনাল প্ল্যান, তার এনার্জি লেভেল, তার খাওয়া দাওয়া, ঘুম, এগুলো যেমন আগে ছিল ঠিক তেমনই আছে, রাইট? ইউনো, এই জন্য এখানটায় একটা আলাদা সিম্পটোলজি প্রকাশ করছে। এটা হচ্ছে ফিজিক্যাল এনার্জি, হ্যাঁ, এটাও ঠিক আছে, এবং মন মানসিকতা ইমোশনাল লেভেল এটাও একদম যেমন ছিল তেমন ভাবে চলতেছে, রাইট? ক্লিয়ার? গ্রাফটা বুঝে আসছে? এখন সমস্যা হচ্ছে এখানটায়, মেন সমস্যা আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের এখানে এত চিন্তা করতে হচ্ছে, সবকিছু অ্যাগ্রাভেশন হয় না, শুধুমাত্র ফিজিক্যাল সিম্পটম। মেন্টাল ইমোশনাল প্ল্যান যেটা আছে, প্লেন আছে, মেন্টাল ইমোশনাল প্লেন, এইটা স্ট্যান্ড স্টিল আছে। তাহলে রেজাল্ট কি? ব্যাপারটা বুঝছেন? জি স্যার। পেশেন্টের এনার্জি লেভেল যেমন তেমন আছে, আগে যেমন ভাবে কথাবার্তা বলতো, যে তার কথাবার্তার মধ্যে একটা জোশ চলে আসতেছে, বা চলাফেরার মধ্যে একটা স্বাচ্ছন্দ্য লাভ হচ্ছে, বা তার ইরিটেবিলিটি হেন তেন যা কিছু ছিল সেম টু সেম আছে, কিন্তু এইটুকু উন্নতি হয়েছে যে মাথা যন্ত্রটা বেড়ে তারপরে কমেছে। এখন এটাকে জাস্ট করতে হবে আমাদের। যখনই আমরা দেখতে পাচ্ছি এই যে কিছু গোড়া ডাক্তার আছে, তারা বিবেচনা করে না মেন্টাল ইমোশনাল এবং ফিজিক্যাল এনার্জি লেভেলে যদি কোনো উন্নতি না দেখতে পায়, তারা সরাসরি জিনিসটাকে ভুল হিসেবে ঘোষিত করে, চোখ বন্ধ করে, বাট একবার ভাবে না যে এখানে কাহিনী হয়তো কিছু আছে, কিছু বদ্ধ ধারণা আমাদের থাকে যে ফিজিক্যাল জেনারেলে ইমপ্রুভ হইতেই হবে, না হলে না প্রেসক্রিপশনে শান্তি পায় না। এই ধারণাটা চেঞ্জ করছে। একটা ব্যাপার আছে এখানটায় কিন্তু অ্যাকচুয়ালি এখানটায় ইনিশিয়াল অ্যাগ্রাভেশন বা প্রাথমিক ভাবে যে অ্যাগ্রাভেশন, সেটা তো আমরা দেখতেছি, সেটা হোক না লোকাল লেভেলের কিছু ডাক্তার লোকাল লেভেল গুরুত্বই দেয় না, লোকাল সিমটমসকে পাতেই তোলে না। কি যে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, সমস্যা ধরেন একটা রোগীর মধ্যে, এখন ডক্টর হ্যানিম্যান তো কোথাও বা কোনো ডাক্তার তো এটা বলে নাই যে
যে হচ্ছে কি সমস্যা, এই যে যারা মাইন্ড মেথড করে, এই যে যারা ফিজিক্যাল ডক্টর কেন্টের প্রচন্ড ভক্ত মানে গোড়া ভক্ত, অ্যাকচুয়ালি ডক্টর কেন্টের কথা সে বুঝে নেয়। তারা কি করতেছে যে একটা রুগী দেখতে গেলে আমার হচ্ছে লোকাল সিমটম একদম বুঝতে দেখা যাবে না, পাতেই তোলা যাবে না, এবং মেন্টাল থাকতেই হবে এবং ফিজিক্যাল জেনারেল থাকতেই হবে। হ্যাঁ, ঘুম খিদে হেনতান এসব ডিস্টারবেন্সই দেখতেই হবে। যদি সেখানটায় ফুড ডিজায়ার বা ফুড মোডালিটিস না পাওয়া যায়, বসে বসে ক্রিয়েট করবে। হ্যাঁ, লবণের ডিজায়ার, আচ্ছা লবণ তো সবাই খায়, আমিও খাই টুকিটাকি, ভাতে একটু কম পড়লে তখন একটু নিই, আচ্ছা সল্টের ডিজায়ার +1+2, আর মিষ্টি যখন অফিসের বাড়িতে বিয়ে বাড়ি টাইবাড়ি যাই দিলে খায়। আচ্ছা খাওয়ার ইচ্ছা হয়, হ্যাঁ হয়তো ডাক্তার হয়, আচ্ছা সুইট ডিজায়ার, এইভাবে বসে বসে বানাইতেছে। ফিজিক্যাল সিমটমস নাই, তো তারপর সে বানাচ্ছে বসে, ওটা বলছে না, রেজাল্ট তো ওখানটাই কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মেজাজ কেমন, রাগ কেমন, আরে ভাই রাগ কে না করে পৃথিবীতে, আর মানুষ আছে মানে তো রাগ আছে তার। আপনি আমাকে অন্যায় কথা বলেন, আমি রাখবো না? হ্যাঁ, রেগে গিয়ে আমি দেয়ালে মাথা ঠুকতেছি, রেগে গিয়ে আমি সবাই চড় মারছি, রেগে গিয়ে আমি জিনিসপত্র ছোড়াছুড়ি করতেছি, দেন তখন এই ইরিটেবিলিটিটা তার লাইফের মধ্যে ইন্টারফেয়ার করছে, তার চলার পথে, জীবনে যে চলার রাস্তা, সম্পর্কগুলোকে খারাপ করে ফেলতেছে। দেন ইট ইজ সিমটমস। ইরিটেবিলিটি কার নাই, রাগ কার নাই? আপনি একই কথা বারবার আমাদের জিজ্ঞেস করেন, আমি এক্ষুনি রেগে যাবো। কি আমার রাগ কি প্যাথোলজি? কিন্তু নট এট অল। তো মাইন্ডের সিমটমস না থাকলে কাজ করা যাবে না। ফিজিক্যাল জেনারেল না পাওয়া গেলে কোনটা বেটার হচ্ছে? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাঙালি মেয়েরা, আল্লাহ ঘুম তো হয় না, ডাক্তার মোটেই ঘুম হয় না, সারাদিন ঘুমায় না, আচ্ছা একটুও ঘুম হয় না। আচ্ছা, তো রাতে জেগে জেগে প্রশ্নটা অবশ্যই তো করতে হবে, ক্রস প্রশ্ন তো করার অধিকার আপনার আছে। আর না করলে আপনি বুঝবেন কি করে আসলে তার ঘুমটা কোন? গ্রামের মেয়ে, বুঝছেন না, গ্রাম বাংলার মা বোনেরা সব আসে, তারা কি বুঝে যে আপনি কি চাইতেছেন, তার কাছে যেটা ঠিক মনে হয় সেটাই বলে। কায়দা করে জিজ্ঞেস করি, রাত্রে হলে কি বসে বসে কি মাছ ধরেন নাকি? আরে না, রাত্রে তো ঘুমায়। তাহলে ঘুম হয় না বলতেছেন, আসলে দুপুরে এক ফোঁটা ঘুম হয় না, ব্যাপারটা হচ্ছে। এখন যদি কোনো ডাক্তার ক্রস প্রশ্ন না করে, সে তো এক চান্সে এই রুগী নিজের মুখে বলতেছে মোটেই ঘুম হয় না, স্লিপলেসনেস +3 পয়েন্ট, প্রেসক্রিপশন গেল পানিতে। এটা হচ্ছে না, তখন তাকে আরো সুনিশ্চিত করতে হয় যে আপনার 6-7 ঘন্টা ঘুম পূর্ণ হয় কি? এইবারে প্রশ্নটা কিন্তু তার মনের মতো না, ডাক্তার 6 ঘন্টা তো 10টা-11টার সময় শুয়ে পড়ি আর ভোর 5টার সময় উঠি, মাঝখানে ওঠেন বেশি না, উঠি না। তারপরেও মহিলা কইতেছে এক ফোঁটা চোখে ঘুম নাই, এর বুঝেন ঠেলা। তো ইন্টেলিজেন্ট প্রশ্ন করতে হবে এবং পেশেন্টের মনোভাবকে বোঝার চেষ্টা করুন। বেশি প্রশ্ন না, বুঝতে চান যে রোগী কোন জায়গায় সমস্যা। তো এখন যদি ফিজিক্যাল জেনারেল না পাই, আমি যদি কেস পসিবল না করতে পারি, তো পৃথিবীতে তো এমন কোন রোগী এরকম শর্ত দিয়ে আসে নাই যে আমি তোর ফিজিক্যাল জেনারেলস এর দিক থেকে কোনো মেডিসিন, এই মেডিসিন ধরেন নেট্টামিওর, তো নেট্টামিওরে রোগীর মধ্যে মানসিক সমস্যা নাও থাকতে পারে, প্রাইমারি স্টেজে ফার্স্টে নেট্টামিওরে এসেছে বা কোনো ঝামেলাই নাই, তার কোনো শোক নাই, কৃষ নাই, সে কি নেট্টামিওর হতে পারে না? বলেন ব্যাপারটা। নেট্টামিওরের সল্ট ডিজায়ার যদি না থাকে, তো সে কি নেট্টামিওরের রোগী হতে পারে না? কোন বইয়ে লেখা আছে দেখো। অ্যাকচুয়ালি ভাইটাল ফোর্স যখন উইক হয়, তখন সেটা সংবেদনশীল জায়গা, অর্থাৎ যে জায়গাটা দুর্বল, সেখানটায় তার সিমটোলজিটা প্রকাশ করে। সেটা যদি মেন্টালে, মানসিক দিক থেকে যদি সে দুর্বল, কনস্টিটিউশনালি ভাবে দুর্বল থাকে, তাহলে মেন্টালিতে সে প্রকাশ করে। যদি ফিজিক্যাল গুলো দুর্বল থাকে, ঘুম খিদে হেন তেন এই সমস্ত স্ট্র্যাটেজি অর্থাৎ ক্রনিকা, তার সঙ্গে মায়োসেমেটিক এফেক্ট থাকে, তখন ফিজিক্যাল জেনারেল গুলো চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ সাধারণ যে প্যারামিটার আছে বডির, ঘুম, ঘাম, ফাস্ট, থার্মাল, এই সমস্ত চেঞ্জ করে ফেলে। আর যদি দেখা যায় দুইটা লাইনই খুব স্ট্রং ভাবে আছে,
মেন্টাল ইমোশনাল খুবই শক্তিশালী সুদৃঢ় ভাবে আছে, ভাইটাল ফোর্স বা ডিফেন্স মেকানিজম সেখানে সিমটমস অ্যালাউ করতেছে না, এবং ফিজিক্যাল জেনারেলস অর্থাৎ বডির যত প্যারামিটার ফিজিওলজিক্যাল প্রসেস আছে সমস্ত ফিজিওলজিক্যাল প্রসেস ঠিকঠাক চলতেছে, তাহলে হতে পারে সে শুধুমাত্র লোকাল জায়গায় সমস্যা তৈরি করেছে। ঠিক কিনা বলে? সিমটোলজি তো বলে কই আসবো না যে মেন্টাল আমি দখল করবই, আমি ফিজিক্যাল জেনারেল দখল করবই, আমি লোকালে যাইবো না, এ কথা কি সিমটমস বলে কই আসে? যে জায়গায় দুর্বল রোগে সে জায়গায় সিমটমস প্রকাশ পাবে, কথা হচ্ছে এটা। তো 100টা একটা ভিডিও আসলে আপনি দেখবেন 100 রকমের স্ট্র্যাটেজি, কারোর একটা দুইটা মেন্টাল সিমটমস ক্রিয়েট হয়েছে, কারোর একটা দুইটা ফিজিক্যাল জেনারেল এফেক্ট হচ্ছে, কারোর মোটেই হয় না, কারোর শুধুমাত্র লোকাল আর লোকাল অর্গান গুলোতে এফেকশন চলতেছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাই এই বদ্ধ ধারণা আমার মাস্টার ডক্টর সুশীল দুবে, তিনি এখন বর্তমানে উত্তরপ্রদেশে যত হোমিওপ্যাথিক কলেজের ইন্সপেকশন অফিসার হয়েছে, তার কথা হচ্ছে যে তিনি এই সিকল মেথডের প্রচন্ড প্রতিবাদ করতেন। তার দুইজন বন্ধু আবার সিকল মেথডের বলে যত সিমটমস কি মাইন্ডের মধ্যে ফিক্সড করে আছে, নেটটা মিওরে যত প্রুভিং হয়েছে সব মাইন্ডের ভিতর থেকে আছে, একটাও ফিজিক্যাল জেনারেল প্রডিউস করে নাই। হ্যাঁ, তাহলে সিমটোলজি যে কোনো জায়গায় আমাদের প্রুভিংস এর দিকে লক্ষ্য রাখতে হবে। যে যেমন ব্রায়োনিয়ার প্রুভিং হয়েছে, তো ব্রায়োনিয়ার প্রুভিংস এর সময় কিছু কিছু রোগীর শুধু জয়েন্ট গুলো এফেক্ট হচ্ছে, কিছু কিছু রোগীর মিউকাস মেমব্রেন এফেক্ট হচ্ছে, কিছু কিছু রোগীর মাইন্ডের মধ্যে এফেকশন ক্রিয়েট করেছে, সেখানটায় তার বিজনেস ডিজায়ার বা তার এই ধরনের কনসেপ্ট মেন্টাল ড্রাইনেস সেখানে ক্রিয়েট করেছে, কোনো ইমোশনাল নেই, কারোর প্রতি কোনো সংবেদনশীলতা নেই, কাজ কাজ কাজ, বিজনেস বিজনেস বিজনেস, এরকম টাইপের মেন্টাল কিছু কিছু রোগীতে প্রকাশ পেয়েছে। সবকিছু এক জায়গায় করে ব্রায়োনিয়া মেট্রিয়ামেটিকার মধ্যে লেখা হয়। তাহলে সিমটোলজি যে কোনো জায়গায় থেকে আসতে পারে। আজকের এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। তাহলে এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে সিমটমস হিউম্যান বডির যে কোনো জায়গায় প্রকাশিত হতে পারে, সেটা কিছু ইয়ে করবে, কনসিডার করবে যে কোন জায়গায় সিমটোলজি প্রেজেন্ট করা যায়, তাই সেটা তার ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য। এখন এত কিছু বলার উদ্দেশ্য কি? এই 5 নম্বর অবজারভেশন আসে, বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে কয়েকটা বদ্ধ ধারণাকে আমি দূর করতে চাইতেছি। যে এমনও কিছু পেশেন্ট আপনার ক্লিনিকের মধ্যে আসবে যাদের মাইন্ড এবং যাদের ফিজিক্যাল বা ফিজিওলজিক্যাল প্রসেস, বডির যে ফিজিওলজিক্যাল প্রসেস, শরীর ভিত্তিক কাজকর্মগুলো ঠিকভাবে চলতেছে, তাদের সমস্যা সুপারফিশিয়াল লেভেলে বা লোকাল অর্গানের মধ্যে সীমাবদ্ধ। সেই রোগীতে যদি আপনি প্রেসক্রিপশন করেন, তাহলে অলরেডি তো মেন্টাল স্টেবল আছে, অলরেডি তো ফিজিওলজিক্যাল প্রসেস বডির যত ফিজিক্যাল জেনারেল আছে স্টেবল কন্ডিশনের মধ্যে আছে, তাহলে এই রোগীতে আমি ওষুধ দেওয়ার পরে কি ঘটবে? হোমিওপ্যাথিতে শুধুমাত্র রোগই আরোগ্য হয়, আর কিছু আরোগ্য হয় না। যদি রোগী যদি অ্যাফেকশন থাকে বডিতে, ডিজিজ সেটা আরোগ্য হয় না। ব্যাপারটা বুঝছেন না? সবকিছু আরোগ্য কইরা ফেলবেন বলে তো হোমিওপ্যাথি আসে না। হোমিওপ্যাথি শুধুমাত্র রোগ বা ডিজিজ বা আমাদের শরীরের মধ্যে অ্যাবনর্মালিটিসকে ঠিক করার জন্য আসছে। ব্যাপারটা বুঝছেন? যেটা রোগ নাই, যদি আমি না ঘুমাই সারা রাত দিন আমি অসুস্থ হয়ে পড়বো, আর যদি কোনো ওষুধ খাই সেই অসুস্থ কি দূর হবে? ডাক্তার সবার আগে হোমিওপ্যাথিক আগে তুই ভালো করে ঘুমা, আমি যদি বলি না খাই তারপর সুস্থ থাকবো, এটা তো পাগলামো ছাড়া কিছু হবে? তো না খাওয়ার তো কোনো ওষুধ নাই, ঠিক কিনা? আমি খাইতে পারছি না, যথেষ্ট সংসাধন আছে, চেষ্টা করতেছি, পারছি না, দেন তখন ইট ইজ ডিজিজ। ওকে, তাহলে যেখানটায় মেন্টাল স্টেবল, মেন্টাল লেভেলে স্টেবিলিটি আছে, যেখানটায় এনার্জি লেভেল ঠিকঠাক আছে, তাহলে সেখানটায় আমি যখন ঔষধ প্রয়োগ করব, তখন তো শুধুমাত্র ফিজিক্যাল শুধুমাত্র কি বলে ফিজিক্যাল সিমটমস বা লোকাল সিমটমসই তো আছে এখানটায়, শুধুমাত্র লোকাল সিমটমস আছে। রোগীর মেন্টাল এবং ফিজিক্যাল স্টেবল, তাহলে আছে শুধুমাত্র লোকাল সিমটমস। এখন ঔষধ প্রয়োগ করার পরে লোকালে অ্যাগ্রাভেশন হইলো, আবার হইবে গেল, সমস্যা কোথায়? তার মেন্টাল এবং ফিজিক্যাল জেনারেল বা ফিজিওলজিক্যাল প্রসেস সবকিছু ঠিক আছে বলে, তো
যেটা সমস্যা সেটুকুই তো ঠিক হয়ে গেছে ওষুধে, এত চিন্তা কিসে? রাইট? তাহলে এর থেকে আমরা সিদ্ধান্তে আসতেছি যে কিছু কিছু রোগী এমনও থাকবে আর শুধু লোকাল অর্গানের মধ্যেই সমস্যা, লোকাল সমস্যা বা শুধুমাত্র তার মধ্যে চিফ কমপ্লেন্স থাকবে, অন্য কোনো কমপ্লেন্স তার মধ্যে নাই। মেন্টাল এবং ফিজিক্যাল জেনারেল বা ফিজিওলজিক্যাল প্রসেস তার বডির মধ্যে ঠিকঠাক রান করতেছে, কোনো সমস্যা নাই। এই জায়গায় সমস্যা আছে, এটুকুই সলভ হলে রোগী ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে তখন এই রেজাল্ট একদম পারফেক্ট, 100-র মধ্যে 100 প্রেসক্রিপশন আপনি করেছেন। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এটা কখন পসিবল? এবার দেখেন কোন ধরনের রোগীর মধ্যে এই ধরনের স্ট্রাকচার, এই ধরনের ফলো আপ আমরা দেখতে পাই, এটাই হচ্ছে মূল কথা। কোন ধরনের রোগীর মধ্যে আমরা এই ধরনের রেজাল্ট প্রত্যাশা করতে পারি বা আশা করতে পারি যে এই রোগীর মধ্যে হতে পারে? যেখানটায় আপনি কেস টেকিং এর সময় দেখতেছেন মেন্টালি স্টেবল এন্ড ফিজিক্যাল অলসো স্টেবল, সেখানে কোনো ধরনের সমস্যা নাই, সেই ধরনের কেসের মধ্যে আমরা এটা আশা করতে পারি যে তার লোকাল সিমটমসটা একটু ইমপ্রুভ হবে। ওই প্রেসারের জ্বালা একটু বাড়লো, মাথা যন্ত্রণা একটু বাড়লো, বুক যন্ত্রণা একটু বাড়লো, 1-3-4 দিনের জন্য বেটে আবার কমে দেবো, পারফেক্ট। তো এটা কি ধরনের পেশেন্ট? এখন যদি আমরা স্বাস্থ্য বিবেচনা করি, এবারে জমি বিবেচনা করবো। ওই যে মাঠ পরীক্ষা বলে, তো বর্তমানের যে উদাহরণ দিলাম যে বর্তমান ধান চাষের জন্য বিখ্যাত, উত্তরপ্রদেশ গম চাষের জন্য বিখ্যাত, তো ঠিক সেরকম টাইপের এই রোগীর জমিন কেমন, অর্থাৎ তার লেভেল অফ হেলথ বা স্বাস্থ্যের পরিমাপ কেমন। তো লেভেল অফ হেলথের খুব তাড়াতাড়ি একটা অনলাইন সিরিজ, একটা পেজ গ্রুপ চলে আসবে, সেখানটায় বাকায়দার নোটস এর মাধ্যমে এবং হচ্ছে কি লেভেল অফ হেলথ কে প্রপারলি ভাবে স্টাডি করা হবে। তো সেখানটায় আরো বিস্তারিত ভাবে আমি যাতে এগুলো গভীর মতো করে বোঝানো যায়, যাতে কোনো সমস্যা না হয়, আমি চেষ্টা করব। আজকের মোটামুটি ভাবে একটু ধারণা নিয়ে গেল। এখানটায় বিতুল কাছে অবজারভেশন করার সময় লেভেল অফ হেলথ খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাটার। যে জমিন কেমন, অ্যাকচুয়ালি লেভেল অফ হেলথ কিছুই না, যে জমিতে আমি চাষ করবো সে জমিটা কেমনটাই, কতটা উর্বর, তাই জাস্ট এটুকু মাথার মধ্যে রাখি। তো ডক্টর ভিতুলকাসের মতে the reaction can be seen in cases where the defense mechanism is good and keep disturbance in the physical area, as there was no disturbance in the mental emotional area and the energy was good. ডক্টর ভিতুলকাস এখানে কি বলতেছে, এই রোগী তো দুর্দান্ত টাইপের রোগী, এ তো গ্রুপ এ কোয়ালিটির রোগী, এ তো খুবই সুস্বাস্থ্য, এর শরীরের মধ্যে ডিফেন্স মেকানিজমস এত ভালো, এত সক্রিয়, শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা, শরীরের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, শরীরের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সমস্ত প্রতিরক্ষা সিস্টেম ঠিকঠাক মতো অ্যাক্টিভেট আছে। দুশ্মন বা শত্রুর হামলা এখানটায় খুব বেশি হয় না, পুরো সিস্টেম হয়ে আছে এখানটায়। এখানটায় ব্রেন ঠিক কাজ করছে, লিভার ঠিক কাজ করছে, হার্ট ঠিক কাজ করছে, কিডনি ঠিক কাজ করছে, পুরো বডি ঠিকই আছে, কোনো সমস্যা নাই। তার ডিফেন্স মেকানিজম শক্তিশালী ভাবে তার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে কন্ট্রোল করছে। এবং ডিফেন্স মেকানিজমের বিউটি এই জায়গায় যে ডিফেন্স মেকানিজম না ব্রেনে না কোনো ডিপ অর্গানের মধ্যে সিমটমস প্রডিউস করেছে, বরঞ্চ সমস্ত সিমটমসকে শুধুমাত্র লোকাল জায়গার মধ্যে সীমাবদ্ধ রেখেছে, কোনো জায়গায় ছড়াতে দেয় না। ইভেন ফিজিওলজিক্যাল যে প্রসেস, অর্থাৎ ক্ষুধার যে প্রসেস, ঘুমের যে প্রসেস, পিপাসার যে প্রসেস, ঘাম উৎপাদনের যে প্রসেস, সমস্ত প্রসেসকে ঠিকঠাক ভাবে কন্ট্রোল করে রাখতেছে। তাই ডিফেন্স মেকানিজম এখানে খুবই শক্তিশালী রোল আদায় করছে। সমস্ত সমস্যা তাই সে লোকাল জায়গায় সীমাবদ্ধ করেছে, অর্থাৎ সমস্যা শুধুমাত্র লোকাল অরিজিন, লোকাল জায়গায় সীমাবদ্ধ আছে। তাহলে এর থেকে ভালো শরীর কার হতে পারে বলেন? যেখানটায় মেন আপনি একটা বাড়ি করেছেন, সমস্ত সমস্যা আপনার গেটের কাছে হচ্ছে, আপনার যে কিচেন রুম আছে, আপনার যে বেডরুম আছে, বেডরুমের যে লকার আছে, সমস্ত কিছু মজবুত ভাবে আছে, ওই জায়গায় শক্তিশালী সব পাহারাদার দাঁড়িয়ে আছে। আর সমস্যা শুধু হচ্ছে ওই গেটের কাছে একটু ঝামেলা করছে ডাকাতেরা বা দুষ্কৃতী বা টেরোরিস্টরা, ওই জায়গায় সমস্যা করছে।
ব্যাপারটা হচ্ছে তা তো আপনি একদম পুরো সেফ আছেন, সেফ কিনা বলেন? আরে কেউ কথাই বলে জি স্যার। একদম সেফ না। তো যেটুকু সমস্যা হচ্ছে বাউন্ডারিতে, আপনার বাড়ির বাইরে যে বাউন্ডারি নির্মাণ করেছে সেখানটায় সমস্যা হচ্ছে। সমস্যা ওটা ডিপ না, কিন্তু যখন আপনার লকারের কাছে চলে যাবে, আপনার যে হিরে চৌরাত বা সোনা দানা গয়না টাকা পয়সার আলমারির কাছাকাছি চলে গেলে কিন্তু তখন আর আপনি সেফ নন। এটা হচ্ছে না। এর থেকে ভালো উদাহরণ কি দিব আর? তাহলে মেন্টাল ইমোশনাল হচ্ছে সেই লকার, আর ফিজিক্যাল জেনারেল হচ্ছে সেই আপনার বাড়ির যে মেন অংশ সেইগুলা। সেই জায়গা পর্যন্ত অসুবিধা যেতে পারে নাই। ডিস্টারবেন্স শুধু ফিজিক্যাল এরিয়াতে সীমাবদ্ধ আছে, রাইট? এবং বললেন তাহলে আমি তো মেন্টাল ইমোশনাল এবং ফিজিক্যাল প্রসেস, তাহলে এনার্জি লেভেলের উন্নতি কেন দেখতেছি না? রোগীকে আরো স্বচ্ছন্দ, সহজ, আরো তরতাজা কেন দেখতেছি না? আরে তরতাজার এক্সট্রিম লেভেলে সে আছে। যেটুকু তার শরীরে শক্তি জেনারেট করতেছে এনার্জি, এবং সেই এনার্জির যে ডিস্ট্রিবিউশন হইতেছে সেটা পারফেক্টলি হচ্ছে, ওর থেকে ভালো আর হয় না। অপটিমাইজ কন্ডিশনের মধ্যে আছে এনার্জি লেভেল, তো ওর থেকে আর ভালো হইতে পারে না। তাহলে এখানটা অলরেডি পেশেন্ট খুবই ভালো কন্ডিশনের আছে, তাই এখানে মেন্টাল ইমোশনাল স্টেবল এবং এনার্জি লেভেল স্টেবল কন্ডিশনে থাকবে। আর সত্যি আমরা কেন এটাই দেখছেন। ওকে, তাহলে এটা গেল গ্রুপ এ। তাহলে গ্রুপ এ লেভেলটা আমরা বুঝলাম। কোন কোন ক্ষেত্রে এবারে যদি আমরা ডোমিন যদি আরেকটু নিচু কোয়ালিটি ভাবি, হ্যাঁ, অর্থাৎ যেখানটা গ্রুপ বি এবং গ্রুপ সিতে তো দেখা যায় না, সিতে কোনো একটা রয়েছে, তো গ্রুপ বি আরেকটি ডাউনে চলে আসে, যে গ্রুপ এ নয়, অত ভালো স্বাস্থ্য নয়, তাহলে সেই ক্ষেত্রে এই রেজাল্টে কি নির্দেশিত করতেছে? এখানটাই হচ্ছে লেয়ারের ব্যাপার আছে। তার আগে পর্যন্ত যেটুকু বললাম এইটুকু আর একবার মনে মনে আউড়ে নেন, হ্যাঁ, লেকচারটা একটু কঠিন হয়ে যাবে। পানি খেয়ে আচ্ছা একটু পড়ান ক্লাস। আচ্ছা একটা মিনিট প্লিজ ওয়েট ফর 2 minutes। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে না। সময় নিচ্ছি, স্যার একটু ব্যস্ত আছেন স্যার। আয়শা আপু আপনি সুস্থ আছেন? স্যার পানি খেতে গেছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আগের থেকে অনেকটা ইমপ্রুভ করছি। ঠিক আছে আপু, দোয়া করি সুস্থ হন তাড়াতাড়ি। হ্যালো, আই এম সরি ডিয়ার। এখন আরেকটা যেখানটায় তার সমস্ত কিছু স্টেবল কন্ডিশনের মধ্যে আছে, এখন
এবারে আপনি ধরেন আর এক ধরনের পেশেন্ট আপনার কাছে আসে, এটা হলো এক শ্রেণীর ব্যক্তি। এরা এক শ্রেণীর ব্যক্তি, আর এক শ্রেণীর ব্যক্তি যাদের স্বাস্থ্যটা অতটা ভালো নয়। ধরেন একটা রোগী আসলো আপনার কাছে সায়াটিকা ব্যথা, প্রচন্ড সায়াটিক পেন হইতেছে, বা অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস নিয়ে আসলো, প্রচন্ড বুকে অ্যাসিড বার্নিং হইতেছে, প্রচন্ড জ্বালা, প্রচন্ড যন্ত্রণা, হ্যাঁ, হার্ট বার্ন হচ্ছে, প্রচন্ড বুক চাপা কষ্ট লাগতেছে। অথবা এমন একটা ব্যক্তি আসলো যে কিনা আপনার কাছে অলরেডি আগে ট্রিটমেন্ট নিত, ধরেন তার নেটটা আমিও চলতেছে, এখন হঠাৎ করে তার পিতা মারা গেছে বা মাতা মারা গেছে, এরকম একটা পেশেন্ট আসলো। এই যে তিন পাল স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। কি ঘটেছিলেন প্রথম ক্ষেত্রে বলেছিলাম সেটাই লোকাল বা সিসি শুধুমাত্র। ওকে, আপনারা শুনতে পাচ্ছেন না? কেন শুনতে পাচ্ছেন না? হ্যালো হ্যালো, এবার শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছে? জি স্যার, জি স্যার। এখন চলে যাচ্ছে। জি স্যার, এখন শুনতে পাচ্ছি। না, এখন হচ্ছে না, শোনা যাচ্ছে রাতের দিকে কিন্তু দেখতে স্লো হচ্ছে আর কি। হ্যালো, জি স্যার, এখন শোনা যাচ্ছে। আজকে আমার হয়তো মিউট ছিলেন, আনমিউট ছিলেন। আচ্ছা, শোনা না, একটু প্রবলেম হচ্ছে নেটের, বুঝছেন, একটু নেটের সমস্যা। আর একবার ঢুকি। স্যার ওই যে প্রয়োজন না থাকলে স্লাইডটা অফ করে দেন, তাহলে সাউন্ডটা ক্লিয়ার শোনা যায়। এবারে ঠিক আছে না? সাউন্ড একদম ওকে স্যার। ক্লিয়ার? জি স্যার, পারফেক্ট। ঠিক আছে। এবার দ্বিতীয় শ্রেণীর রোগী, যাদের অনেক কমপ্লেন্স আছে, যাদের স্বাস্থ্য অলরেডি অনেক আগে থেকেই খারাপ, হ্যাঁ, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 8 মাস 1 বছর ধরে অসুস্থ, এরকম রোগীও আসতে পারে এবং তাদের ক্ষেত্রেও এরকম রেজাল্ট আপনি দেখতে পাবেন। তাহলে সেখানটায় মেন ব্যাপার, প্রথম যে ক্ষেত্রটা বলেছিলাম সেখানটায় আপনাদের ভালো করে মনে পড়ছে যে এখানটায় রোগীর লোকাল সমস্যা ছাড়া আমরা কেস টেকিং এর খাতায় তেমন কোনো কিছু নোট করতে পারি না। এটা হচ্ছে 1 নম্বর কোয়ালিটির পেশেন্ট। নাম্বার 2 নম্বর কোয়ালিটির পেশেন্ট, যাদের আপনি দেখেছেন চেম্বারের মধ্যে যখন ফার্স্ট কেস টেকিং করে অলরেডি তার লোকাল সমস্যা বা চিফ কমপ্লেন্স তো তার আছেই আছে, প্লাস তার মেন্টাল ইমোশনাল লেভেল এবং ফিজিওলজিক্যাল প্রসেস বা ফিজিক্যাল জেনারেল হেলে আছে। হ্যাঁ, অলরেডি এখানটাও তার সমস্যা ছিল, এখানে তার সমস্যা ছিল। মধ্যে সমস্যা অলরেডি ছিল এবং সিমটমস ছিল, এখন রেজাল্ট স্যার শোনা যাচ্ছে না।
স্যার মিউট হয়ে গেছে। আচ্ছা স্যারের সম্ভবত নেট প্রবলেম হচ্ছে, ঠিক আছে আমরা একটু ওয়েট করি, যদি আমাদের ক্লাস শেষের দিকে আমরা একটু ওয়েট করি, যদি নেট কানেক্ট ঠিক হয় তাহলে চলে আসবে। স্যার তো লাইনে আছেন কিন্তু মিউট অবস্থায় আছেন। আই এম সরি, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার। ওকে, তো ডিয়ার, তাহলে আলোচনাটা এবারে শর্ট করতে হবে, অনেকটা দেখানো যাচ্ছে না, দেখালে সমস্যা হচ্ছে। তাহলে 2 নম্বর কোয়ালিটির পেশেন্টের কথা আমরা চিন্তা করছি, যে যেখানটা এরকম একটা সমস্যা, যে রোগী প্রথমে আসলো, আসার পরে আপনি দেখলেন, আপনি কেস টেকিং এর খাতার মধ্যে নোট করলেন যে তার লোকাল সিমটমস আছে, অর্থাৎ তার চিফ কমপ্লেন্স এবং তার মেন্টাল এবং ফিজিক্যাল লেভেলে 3 জায়গাতেই সমস্যা আছে। এখন রেজাল্ট আসছে কি? রেজাল্ট আসছে উপরের মতো, অর্থাৎ মেন্টাল ইমোশনাল এবং ফিজিওলজিক্যাল প্রসেসের মধ্যে বা ফিজিওলজিক্যাল জেনারেলের মধ্যে কোনো ধরনের উন্নতি হয় নাই। দেন এখানটায় কি মিন করতেছে? এখানটায় আসছে লেয়ার প্রেসক্রিপশনের ধারণা, রাইট? দেখা যাচ্ছে এমন একটা রোগী এসছে যার অত্যন্ত 3খানা মেডিসিন দরকার। 3খানা মেডিসিন, অর্থাৎ তার সমগ্র সমস্যাকে সমাধান করতে গেলে 3টে রেমেডির দরকার। অ্যাজ ইফ ধরেন সে প্রথমে ছিল তার সর্দি কাশি, তারপরে হয়েছে তার শ্বাসকষ্ট, তারপরে সেখান থেকে চলে গেছে তার কিছু আর ভাল লাগতেছে না, টোটাল ডিপ্রেশন। এখন আপনি ওষুধ দেওয়ার পরে ডিপ্রেশন লেভেলটা একটু ভালো হইলো, তারপরে ওষুধ দেওয়ার পরে ধরেন একটা মেডিসিন এখানটায় লাগলো, তারপরে কিছুদিন ভালো থাকার পরে ফের আবার সমস্যা শুরু হলো, ফের আপনি আর একটা ওষুধ দিলেন। এই যে পর পর সিরিজ ওয়াইজ দেখেন, শুধুমাত্র গ্রুপ এ পেশেন্ট যারা, তাদেরই একটা মেডিসিনে তাদের প্রপার সমস্যা, তাদের অ্যাকিউট এবং তাদের জেনারেল, অ্যাকিউট এবং হচ্ছে ক্রনিক 2টা কেসই সলভ হয়। সেরকম রোগী পাওয়া এখন মুশকিল। এখনকার হচ্ছে মাল্টিপল মিক্সড মায়াজম এবং নানান ধরনের একসঙ্গে চচ্চড়িযুক্ত রোগ, নানান ধরনের সাপ্রেশন বা সাপ্রেসড কন্ডিশনের রোগী আমাদের কাছে আসে। তারা ধরেন একটা রোগী দীর্ঘদিনের রোগ, তাকে সাপ্রেস করা হয়েছে নানান ধারা ওষুধের দ্বারা। এখন তাহলে এই রোগীতে কি একটা মেডিসিনে ঠিক হওয়া সম্ভব? পসিবল? আপনারা বলেন পসিবল? কোনো মতে সম্ভব না। তখন তো মিনিমাম তাকে 2টা বা 3টা ওষুধ দিয়ে তাকে ঠিক করতে হবে। অ্যাজ এক্সাম্পল, যদি গ্রুপ B1 কোয়ালিটির পেশেন্টও হয়,
যেখানটায় রিকারেন্ট ইনফ্লামেশন, ঘন ঘন সর্দি, একই রোগ বারবার ফিরে ফিরে আসতেছে, কোনো ধরনের প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়নি, তার কোনো ওর ডিপ অর্গানের মধ্যে কোনো ঝামেলা হয়নি বটে, কিন্তু তারপরেও সেখানটায় বারবার সমস্যা রিকারেন্ট হচ্ছে। এই ধরনের পেশেন্টের মিনিমাম তো 2টা ওষুধ লাগবে, একটা ওষুধে তার সম্ভব না। তো সেখানে যাওয়ার পরে ফের কন্ডিশন কি দাঁড়াচ্ছে সেটা দেখে ফের আরেকটা প্রেসক্রিপশন, ফের একটা মেডিসিন, ফের সেটা কিছুদিন ঠিক থাকার পরে ফের কিছু সিমটোলজি আসবে, ফের আরেকটা প্রেসক্রিপশন। এই যে ধাপে ধাপে প্রেসক্রিপশন, অর্থাৎ এখানটায় একটা সিরিজ অফ মেডিসিন লাগতেছে। এইরকম যদি রুগী হয় তাহলে সেই ক্ষেত্রে এই যে রেজাল্টটা আসতেছে এই রেজাল্টটা কিন্তু পারফেক্ট, অর্থাৎ তার উপরের যে সুপারফিশিয়াল লেয়ারটা আছে সেটা সরে গেল, এর পরবর্তী মেডিসিনটা এক্সপোজ হবে, ফের সেটা চলে যাওয়ার পরে ফের আর একটা লেয়ার এক্সপোজ হবে, এইভাবে ধাপ বাই ধাপ ট্রিটমেন্ট হবে। সেই ক্ষেত্রে যদি এই রেজাল্টটা আসে, অর্থাৎ গ্রুপ বি, অর্থাৎ যাদের স্বাস্থ্যের অবস্থা খারাপ, যাদের অলরেডি অর্থাৎ এখানটা একটা এমন একটা প্রেসক্রিপশন হয়েছে যে প্রেসক্রিপশনটা তার চিফ কমপ্লেন্সটাকে শুধু কমাচ্ছে, কিন্তু তার নিচে যে ডিপ সমস্যাগুলো বা যে ডিপ চেঞ্জেস গুলো ঘটানোর দরকার সেটা রেমেডি করতে পারে না। ব্যাপারটা বুঝছেন? এক্সাম্পল, আপনার এক্সাম্পল দিয়ে বোঝায়। যেমন ধরেন একটা গ্যাসের রোগী আছে, আপনার কাছে এসছে, রাইট? প্রচন্ড পরিমাণে গ্যাস্ট্রাইটিসের পেন, বার্নিং পেন হয়। এখন এই বার্নিং পেনের ক্ষেত্রে আপনি ধরেন রোবিনিয়া প্রেসক্রিপশন করলেন, রাইট? খাওয়ার পরে কিছুদিন কমে গেল, ফের আবার যাওয়ার পর যে বুক যন্ত্রণা, সেই যন্ত্রণা আবার ফিরে আসলো। আপনি ফের তৎক্ষণাৎ সিমটমস দেখে আপনি দেখলেন নাক্সভূমিকা যায়, তো আপনি নাক্সভূমিকা দিলেন, ফের কিছুদিন ভালো থাকার পরে ফের রিল্যাপস করে ফের রুগী চলে আসবে। এবারে আপনি দিচ্ছেন অ্যান্টিয়াম ক্রুড, সব দিক থেকে বিবেচনা করে দেখতেছেন যে অ্যান্টিয়াম ক্রুড দেওয়ার পরে তার গ্যাস্ট্রাইটিস চলে গেল এবং কিছু এমন সিমটমস ডেভেলপ করলো যেটা দেখে আপনি পরবর্তীকালে ফের ওষুধ সিলেকশন করলেন। তাহলে এখানটায় কি হইল ঘটনা? রোবিনিয়া এবং নাক্সভূমিকা ছিল সব থেকে সুপারফিশিয়াল মেডিসিন বা প্যালিয়েটিভ মেডিসিন ছিল, এবং অ্যান্টিয়াম ক্রুড যাই হোক না হোক সে গ্যাস্ট্রাইটিসের কমপ্লেনকে শেষ করেছে এবং নেক্সট মেডিসিনকে উপস্থিত করেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ধরনের রেজাল্ট দেখতে পাই। অ্যাজ এক্সাম্পল আমার ক্লিনিক থেকে কিছু এক্সাম্পল, আমার কাছে একটা ইরাপশনের কেস আছে, ইরাপশন, একটা ছোট বাচ্চার ইরাপশন। তো আমি যখন সেই ইরাপশনের উপরে প্রেসক্রিপশন করলাম, ইরাপশনের উপরে প্রেসক্রিপশন করার পরে সেগুলো ভেসিক্যাল টাইপের ছিল, গরম পানি দিলে রিলিফ হতো। এখন এইটুকু ছাড়া বাকি যত সিমটমস দেখা যাচ্ছে সেখানটায় সবকিছু গেঁজারি, আবল তাবল লাগতেছে। অনেক ধরনের হোমিওপ্যাথিক ঔষধ খাইয়ে কেসটা ডিসরাপ্টেড হয়েছে। ব্যাপারটা বুঝছেন? অনেক ধরনের অ্যালোপ্যাথিক মলম, অনেক ধরনের অ্যান্টিবায়োটিক, অনেক ধরনের বিশেষ করে হোমিওপ্যাথিক কাটাকুটি খুব সাংঘাতিক টাইপের হয়ে যায়। সেখানে কি কি যে সিমটম দেখতে পাই বুঝতেই পারি যে যা যা ওষুধ। কিছুদিন আগে আমার কাছে আরো একটা পেশেন্ট এসেছিল যার মধ্যে সিপিআর কিছু সিমটমস, ক্যালকেলিয়ার কিছু সিমটমস, পিকুর কিছু সিমটমস, আরে সালফারের কিছু লক্ষণ এত ডমিনেন্ট করতেছে পুরো কেসের মধ্যে। আমি অবাক যে একটা রোগী একদিক থেকে দেখলে সিপিআর আর সব পিনোট আসতেছে। দেন আমি সেখানটায় পরামর্শ দিলাম সমস্ত ওষুধ বন্ধ করে দেয়, কফি চালু করে। তার পরবর্তীকালে যে সিমটোলজি আসলো সেটা একদম পুরো ভিন্ন ধরনের। তার মানে এই রোগী, সেই রোগী নিজস্ব মুখে স্বীকার করছে যে এমন একজন ডাক্তারের কাছে গিয়েছিল সে, এবং তার লিউকোরিয়াকে অলরেডি সাপ্রেস করে ইউটেরাইন প্রোলাপসের দিকে রোগীকে নিয়ে যাচ্ছিল। অদ্ভুত ঘটনা। সেখানটায় অযৌক্তিক ভাবে ক্যালকেরিয়া এবং সালফার প্রেসক্রিপশন করে তার লিউকোরিয়াকে সাপ্রেস করা হয়েছিল। এটা বুঝছেন? তো এই ঘটনার পরে এই যে সাপ্রেশন হয়েছিল, সাপ্রেশনের ফলে ইউটেরাইন প্যাথোলজি স্টার্ট হয়ে গেছিল। তো যখনই ঔষধ বন্ধ করে দেওয়া হলো তখন অটোমেটিকলি সিমটমস গুলো চলে গেল। ঠিক সেরকম টাইপের ছোট বাচ্চাটার এই সিমার কেস, বাংলাদেশেরই বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা শিশু, খুবই কিউট টাইপের বাচ্চা। তো সেই রোগী
প্রথম প্রেসক্রিপশন গিয়েছে রাসভেনেটা যাওয়ার জন্য। দুইটা সিমটমসই যথেষ্ট ছিল, আর বাকি সমস্ত সিমটমস দেখছিলাম কোনটা ক্যালকেরিয়া, কোনটা সালফার, কোনটা আর্সেনিক, মানে পেশেন্টের মধ্যে বিশৃঙ্খল হয়ে আছে। সিমটোলজি যেন কেউ হাত দিয়ে কেটে দিয়েছে, একদিকে ধান কি বলে চাল আর ডাল যেটা মিক্সড করে দেয় সেইভাবে মিক্সড করে দিয়েছে। ওই মিক্সড খাওয়া অসম্ভব ব্যাপার। তো আমি দেখলাম যেটুকু আমি পাইছি উপরে ডমিনেন্ট সিমটম সেটুকুর উপরে প্রেসক্রিপশন করবো, বাকিটা আল্লাহ ভরসা। রাসভেনেটা দেওয়ার পরে এই রোগীর মধ্যে প্রথমে আসলো ক্যালকেরিয়া টাইপের সিমটমস। তারপরে আমি ক্যালকেরিয়া দিই না, প্লাসিডো দিয়া ওয়েট করতেছি। দেন পরবর্তীকালে সিমটোলজি ডেভেলপ করলো আর্সেনিকাম অ্যালবাম। দেয়ার ওয়াজ নো মেডিসিন, শুধু প্লাসিডোই যাচ্ছে। আর্সেনিকাম অ্যালবামে এসে রোগী স্প্রে করতেছে, দাঁড়াচ্ছে, আর চেঞ্জ হচ্ছে। এই যে এখানটায় রাসভেনেটা দেওয়া মাত্রই, এখানটায় আমার একজন সহযোগী আছে, তিনি বলতে পারবেন, রাসভেনেটা দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাগ্রাভেশন হয়েছিল এবং ফিভার আসছিল এবং তার সিমটমস অনেক বেড়ে গেছিল। তাহলে লোকালি অ্যাগ্রাভেশন হয়েছিল। ফিজিক্যাল ক্ষুধা, ঘুম, তৃষ্ণা, খিটখিটে ভাব, কোন বাচ্চার সঙ্গে না মেশা, কোন অতিরিক্ত স্বার্থপর মনোভাব, কোন রকম শেয়ারিং না করা আর জ্ঞান করা, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু কোন ধরনের উন্নতি হয় নাই। ব্যাপারটা হচ্ছে তাহলে রাসভেনেটা এখানটায় ফিজিক্যাল চিফ কমপ্লেনে অ্যাগ্রাভেশন কইরা তারপরে ফের সঙ্গে সঙ্গে অ্যাবলারেশন হয়েছে এবং ইরাকশন পুরো চলে গেছে। দ্যাট ইজ ফার্স্ট প্রেসক্রিপশন। এটাই ছিল ফার্স্ট প্রেসক্রিপশন। এখানটায় রোগীর ওই স্বাস্থ্যের অবস্থা নাই যেটা গ্রুপ এর আছে, এখানটায় কিন্তু লেয়ার প্রেসক্রিপশন হইতেছে। পরবর্তী লেয়ার কেস আর্সেনিকাম, যেটা কিনা তার ডিপ মেডিসিন, যেটা কিনা তার ডিপ লেয়ার, সত্যিকারের অর্থে রোগী এখানটায় দাঁড়িয়েছিল, সেই জায়গাটাকে এক্সপোজ করে দিল। রাসভেনেটা এখানটায় কারেক্ট প্রেসক্রিপশন হয়েছে, কিন্তু ফার্স্ট প্রেসক্রিপশন এটা ফার্স্ট প্রেসক্রিপশন হয়েছে, রাইট? এবং এই ফার্স্ট প্রেসক্রিপশন কারেক্ট হয়েছে, 100% কারেক্ট, কেউ কিন্তু ভুল বলতে পারবে না, বিকজ এখানে লোকালি অ্যাগ্রাভেশন হয়েছে, যদিও ফিজিক্যাল মেন্টাল যথারীতি যেমন জায়গায় দাঁড়িয়ে আছে তেমন ভাবে ছিল। এখন যদি রাসভেনেটা যদি না প্রয়োগ করা হইতো তাহলে আর্সেনিকামের লেয়ারটা কখনোই উঠতো না। অ্যাকচুয়ালি মেডিসিন আর্সেনিকাম অ্যালবামে ছিল, কিন্তু সমস্ত সিমটম সাপ্রেস হয়ে গেছিল ক্যালকেরিয়া এবং অন্যান্য মেডিসিনের হচ্ছে কি ডমিনেট করছিল, যেগুলো কিনা ঔষধ খাওয়ার উল্টো পাল্টা হোমিওপ্যাথিক ঔষধ প্রেসক্রিপশনের ফলাফল হিসেবে সামনে ছিল। তাহলে দেখা যাচ্ছে যে এখানটায় যেরকম অ্যান্টিয়াম ক্রুড বা রাসভেনেটা এখানটায় অ্যাকচুয়ালি কারেক্ট রেমেডি হিসেবে প্রেসক্রিপশন হয়েছে, এবং এই মেডিসিন কি করেছে, এই মেডিসিনটা নেক্সট লেভেলকে উপরে তুলে নিয়েছে। তাহলে এই অবজারভেশনের মধ্যে আমাদের কি করা লাগবে? এই যে অবজারভেশনটা আমরা দেখলাম, এটা কারোর পক্ষে সম্ভব ছিল না যে প্রথম দফায় আর্সেনিকাম অ্যালবাম প্রেসক্রিপশন করা, কেননা সিমটমসের জঙ্গল ছিল সেখানটায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? যখনই আমরা দেখব যে লোকাল সিমটমস বা চিফ কমপ্লেন্সের মধ্যে অ্যাগ্রাভেশন হয়ে অ্যামলারেশন হইতেছে এবং ফিজিক্যাল এবং মেন্টাল সিমটমসের মধ্যে কোনো ধরনের উন্নতি হইতেছে না, তাহলে হতে পারে সেখানটায় যে এখানটায় নেক্সট কোনো মেডিসিন আছে যেটা এর পরবর্তীকালে আসবে। তার আগে পর্যন্ত ওয়েট আনটিল সাম ফিজিক্যাল লোকাল অর জেনারেল সিমটমস অ্যাপিয়ার that will be possible together with the mental emotional symptoms construct the next remedy। তাহলে এখানটায় রাসভেনেটা দিয়ে যে চুপচাপ আমি বসেছিলাম, যে বসেছিলাম, সেটা আমাকে অপেক্ষা করতেই হতো। কেন অপেক্ষা করতে হবে? কেননা ফিজিক্যাল যে বা চিফ কমপ্লেন্সটা সরে যাবার পরে, ভালো মতো স্টেবল হওয়ার পরে, এই জায়গায় বডিটা ভালো মতো স্টেবল হওয়ার পরে তার বা ভাইটাল ফোর্স বা এনার্জি যেটা আছে সেটা একটু শক্তিশালী হওয়ার পরে পরবর্তী সিমটমসে প্রকাশ করবে। তার আগে পর্যন্ত আপনাকে ভালো করে পেটিকোট বাঁধা চুপচাপ বসে দেখতে হবে। যতক্ষণ রোগী ভালো আছে ছেড়াছেড়ি করবেন না, তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করেছেন তো এই রোগী আপনি ঠিক করতে পারবেন না। আপনাকে ততক্ষণ পর্যন্ত কতক্ষণ ওয়েট করব? যতক্ষণ না নেক্সট লেভেলের সিমটমস প্রকাশ পাবে। চিফ কমপ্লেন্স তো ভালো আছে, রোগী তো অত শিকায়ত করছে না, সে কি জানে ফিজিক্যাল জেনারেল আর মেন্টাল জেনারেল ঠিক হয় কি ঠিক হয় না। তো আমি তাদের কন্টিনিউয়াসলি, এখানে যিনি আমার
সাথে কাজ করেছেন তিনি জানেন আমি তাকে কন্টিনিউয়ালি জিজ্ঞেস করতেছি, পেশেন্টকে জিজ্ঞেস করতেছি ক্ষুধা কেমন, ঘুম কেমন, মেন্টাল লেভেলের কি পরিবর্তন ঘটতেছে, সেটা জাস্ট অবজার্ভ, শারীরিক পরীক্ষা। যখনই মনে হয়েছে না এইবারে আর্সেনিক প্রেসক্রিপশন করতে হবে, দেখেন এবারে আর্সেনিকের সিমটমস কেমন ভাবে ডেভেলপ করছে, অ্যাজ এক্সাম্পল দিয়ে বলতেছি, এবং কেসটা অলরেডি নোট আছে এবং ছবি সহকারে। আপনারা বললে পরবর্তীকালে যে সমস্ত আমার সিরিজ ক্লাসগুলো হবে সেখানটা এই কেসগুলো প্রদর্শন করা হবে, চিত্র সহযোগে নোট করা আছে। তো সেখানটায় আমি কন্টিনিউয়াসলি তার ফিজিক্যাল জেনারেল এবং মেন্টাল জেনারেলের ব্যাপারে প্রশ্ন করেই যাচ্ছি। একটা সময় দেখা গেল ক্যালকেরিয়া সমস্ত সিমটমস চলে গেল, পেশেন্টের মধ্যে অদ্ভুত ধরনের ছুচি বাই, অর্থাৎ সামান্য ধুলায় হাত পড়লে, সামান্য একটু নোংরা দেখলে সে আটকে যাচ্ছে, আর সে চলতে পারছে না, এইরকম টাইপের সিমটোলজি প্রকাশ হইতেছে অদ্ভুত ভাবে। ব্যাপারটা বুঝছেন? আমি তাকে রাসভেন্টটা দিচ্ছি, আর্সেনিক দিয়ে নাই, কিন্তু সে এই ধরনের সিমটোলজি দিয়ে আসতেছে অদ্ভুত ভাবে। সে রাত 2টা থেকে 3টার সময় তার ফিজিক্যাল যে চুলকানি, যে স্কিন ইরাপশনের যে চুলকানি গুলো আছে সেগুলো বৃদ্ধি পাইতেছে। রোগী প্রচন্ড ভাবে অস্থির হয়ে পড়তেছে। সব থেকে বড় জিনিস যেটা ছিল, রোগী গরম টাচ করতে পছন্দ করতেছে। গরম আগে গরম ছিল, এখনো গরম আছে, গরম দিলে তার সমস্ত কিছু শান্তি পাইতেছে, গরমে গোসল করে, গরম খাইতে ভালোবাসে, এবং তার হচ্ছে কি যতটা মেন্টাল সিমটমসটা অদ্ভুত ভাবে ডেভেলপ করেছিল। আরো কয়েকটা সিমটম ছিল, আমার অতটা কেসটা মনে নাই, কিন্তু আরো আর্সেনিকমের কিনোটস গুলো প্রকাশ পাইছিল। শুধু রাস ভেনেটা কেসটাকে ওপেন করেছিল, এবং যতক্ষণ না পর্যন্ত একটা মেডিসিনে গিয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ অন্যান্য সিমটমস গুলো, ক্যালকেরিয়া সিমটমস গুলো সরে গেল অটোমেটিকলি। আমি ব্যাকেটে লিখেছি কিন্তু দিই নাই, তারপর দেখলাম আর্সের সিমটমস এসে স্থিত হলো। এবং এই রোগী পরবর্তীকালে আর্সেনিকাম 2 থেকে শুরু করে আর্সেনিকাম 11 না 10 পর্যন্ত গিয়েছিল। মানে কতটা ডমিনেন্টলি ভাবে সেখানে আর্সেনিকামের লেয়ার ছিল, এতটা পর্যন্ত। যখনই কোনো একটা রোগী পর মেডিসিন একসেপ্ট করতে থাকে, পর পোটেন্সি গুলোকে একসেপ্ট করতে থাকে, তাহলে সেই লেয়ারটা কতটা মজবুত ছিল। তোমার ডিফেন্স যতক্ষণ না পর্যন্ত আর্সেনিকামের সিমটমস ডেভেলপ করছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করা লাগছে। এখানে যদি আমি তাড়াহুড়ো করতে চাই, শুধুমাত্র কেসটা আরো বেশি পরিমাণে জটিল হয়ে যাবে, আরো গিট্টু পড়ে যাবে, আরো বেশি গিট পড়ে যাবে, এই কেস আর তখন খুলবে না। তো যতক্ষণ পর্যন্ত গুলো দাঁড়িয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত, এবং যতক্ষণ চিপ কমপ্লেক্স আরাম থাকছে ততক্ষণ পর্যন্ত কোনো প্রেসক্রিপশন নয়, রাইট? As long as the next remedy is not clear, we have to wait, so as not to disturb the curative process that is going on after the first correct remedy. যতক্ষণ এই কিউরেটিভ রাসভেনেটা দেওয়ার পরে, আমি অ্যাজ এক্সাম্পল হিসেবে বললাম যে রাসভেনেটা দেওয়ার পরে যতক্ষণ কিউরেটিভ প্রসেস অ্যাক্টিভেট থাকবে ততক্ষণ পর্যন্ত ফিজিক্যাল জেনারেল, মেন্টাল জেনারেলের উন্নতি হয়নি বলে যে খুঁতখুঁতারে ভাব চলে এসছে ডাক্তারের মনের মধ্যে, সন্দেহ ভাব চলে আসতেছে, কিছুই করতে হবে না, চুপচাপ বসে দেখেন, সিমটম গুলোকে অবজার্ভ করতে থাকেন। যখনই মনে হইব যে মোটামুটি একটা কেসে 50% কনফিডেন্সের সাথে আপনি প্রেসক্রিপশন করতে যাচ্ছেন, করতে পারছেন একটা নেক্সট মেডিসিনকে, তাহলে ঠিক আছে, সমস্যা নাই। তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করা লাগবে যতক্ষণ না নেক্সট রেমেডি ক্লিয়ার হইতেছে, রাইট? এই জায়গায় যদি তাড়াহুড়ো করেছেন, one must never be hasty in this kind of situation. Disturbing the case by giving a remedy too soon and having to adjust it takes more time than waiting until the symptoms are clear. যদি এখানে আপনি তাড়াহুড়ো করে ওর মাঝখানে আরো 2-4টে মেডিসিন দিয়ে ফেলছেন, ওয়েট করার মতো ক্ষমতা নাই, ভাইটাল ফোর্স যে প্রসেসিং করতেছে সে তার নিজস্ব গতিতে প্রসেসিং করছে, আপনি চাইলে কি না চাইলে কি আপনি ফাস্ট করতে পারছেন না, তাহলে সেখানটায় ফাস্ট করার দরকারও নাই। আর যদি আপনি এই জায়গায় আন্দাজে আন্তাবরি ভাবে বারবার রিপিটেশন করতে থাকেন বা গ্যাজারি ওষুধ 2-4টে ঢুকায় ফেলেন, তাহলে যেটুকু ওয়েটিং টাইম ছিল তার থেকে আরো বেশি ওয়েটিং টাইম বাইরে যাবে, যতক্ষণ না সমস্ত মেডিসিনের লেয়ার গুলো চলে যাচ্ছে যেগুলো উল্টো পাল্টা ভাবে আপনি প্রয়োগ করেছেন মধ্যবর্তী সময়ে, তো সেইগুলা নিয়ে ফের গ্যাঞ্জাম বাঁধবে, সেগুলো যতক্ষণ না ক্লিয়ার হবে আপনি ততক্ষণ কোনো প্রেসক্রিপশনই করতে পারবেন না। তাহলে ওয়েটিং টাইম যদি এখানে তাড়াহুড়ো করেন তাহলে ওয়েটিং টাইম আপনার আরো ডবল হয়ে যাচ্ছে। যদি 5 মাস ওয়েট করতে হতো, তো মাঝখানে আরো যদি 3টে মেডিসিন অযথাই রিপিট করেন বা মারেন, তাহলে আরো 5-3-15 মাস অপেক্ষা করে নেবেন। Again, we have to stress the homeopathic should be well trained, otherwise he will never see a clear pattern of a remedy.
আর শুধু তাই নয়, হোমিওপ্যাথিক ডাক্তারকে এতটা যোগ্যতাবান হইতে হইব এই ক্ষেত্রে, এই সমস্ত রোগীদের সাথে ডিল করতে গেলে, যে যখনই একটা মেডিসিনের প্যাটার্ন ক্লিয়ার না হইতেছে, একটা রেমেডির ক্লিয়ার প্যাটার্নকে চেনার মতো ক্ষমতা থাকতে হবে তার, নাহলে সে আগে ভাগেই প্রেসক্রিপশন করে বসবে আর সমস্ত কিছু গ্যাঞ্জাম করে ফেলবে। তাহলে এটা গেল এক ধরনের পেশেন্ট যাদের অলরেডি ডিস্টার্ব আছে, যাদের স্বাস্থ্যের অবস্থা বা ভাইটাল ফোর্স দুর্বল প্রকৃতির, সেই জায়গায় দেখা গেছে যে সাপ্রেশনের লেয়ার অনুযায়ী আপনাকে ধীরে ধীরে কাজ করতে হচ্ছে। তাহলে উত্তরটা আপনারা পেয়ে গেলেন। যদি রোগীর মেন্টাল ফিজিক্যালি উন্নতি না ঘটে তখন কি বুঝবো? তখন আপনাকে বুঝতে হবে এখানে হয়তো মেডিসিনের কোনো লেয়ার আছে, হয়তো রোগীর মধ্যে অনেক ডিপ টাইপের ঝামেলা আছে। তো প্রাইমারি উন্নতিটা হয়েছে, এইবারে কি সিমটমস আসে সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। কতক্ষণ ওয়েট করবেন? যতক্ষণ না দ্বিতীয় কোনো রেমেডির পিকচার সুস্পষ্ট ভাবে আপনার চোখে ধরা পড়ছে, তার আগে পর্যন্ত ওয়েটিং করতে হবে। ক্লিয়ার? চতুর্থ আর এক ধরনের পেশেন্ট আছে, এটা তো হলো দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর আর একটা পেশেন্ট আছে, একটা গ্রুপ অফ পেশেন্ট আছে যাদের ভাইটাল এনার্জি খুবই স্লো বা খুবই দুর্বল প্রকৃতির। এদের ক্ষেত্রে হতে পারে, ধরেন গ্রুপ সির একটা পেশেন্ট, তো এই ক্ষেত্রে হতে পারে যে তার কাজ সবে মেডিসিন স্টার্ট করেছে, সে সবে চিফ কমপ্লেন্সটাকে টাচ করেছে, এইবারে মেডিসিনটা ডিপে যাবে, তবে তো একটা মাস হয়েছে, এখন একটা মেডিসিন হয়তো দেখা যায় 6 মাস 8 মাস কাজ করতে পারে। তো ভাইটাল ফোর্স খুব ধীরে ধীরে প্রসেসিং করতেছে মেডিসিনকে, তাই প্রথমে চিপ কমপ্লেন্সে উন্নতি ঘটাইছে, এইবারে হয়তো আরো 2টা মাস যাওয়ার পরে তার ফিজিক্যাল জেনারেল গুলো উন্নতি হইব, ঘুম, ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, এই সমস্ত গুলো স্টুল ফিস্টুল গুলো ক্লিয়ার করব। তারপরে হয়তো আরো কিছুদিন পরে দেখা যাবে এনার্জি লেভেলটা এবং মেন্টাল লেভেলটা একদম সুন্দরভাবে বুস্ট হয়েছে। তার আগে পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। The last situation usually occur when the defense mechanism is already weakened, যখন ডিফেন্স মেকানিজম খুবই দুর্বল, তাহলে সেক্ষেত্রে আপনি যথেষ্ট পোটেন্সি দিয়েছেন, ঠিকঠাক মেডিসিনটা প্রেসক্রিপশন করেছেন, তাহলে এখন আপনাকে দেখা গেল ডিফেন্স মেকানিজম এবার প্রসেসিং করা শুরু করেছে, গাড়ির চাকা ঘোরা শুরু হয়েছে, এখন টপ স্পিড 100 পর্যন্ত যাইতে গেলে একটু সময় লাগবে, সেই সময়টুকু একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ হবে, ফিজিক্যাল জেনারেলও উন্নত হবে, মেন্টাল জেনারেলও উন্নত হইবে, কিন্তু এখন গাড়ির যে গিয়ারিং সিস্টেম আছে বা যে সিসি আছে সেটা খুবই দুর্বল, আস্তে আস্তে পিক আপ নিচ্ছে। এখন পিক আপটা টপ পর্যন্ত পৌঁছানোর আগে পর্যন্ত পেটিকোট বাইরে রাখেন, চুপচাপ বসে বসে দেখতে থাকেন। এটাই ছিল আজকের, যখন আপনি দেখবেন যে চিপ কমপ্লেন্সের মধ্যে অ্যাগ্রাভেশন কইরা অ্যামলারেশন হইতেছে। তাহলে 3টে সিচুয়েশন, যারা খুবই ভালো পেশেন্ট, যাদের স্বাস্থ্যের অবস্থা খুবই ভালো, তাদের ক্ষেত্রে কি তাদের মেন্টাল এবং ইমোশনাল লেভেল এবং ফিজিক্যাল জেনারেল লেভেল অলরেডি স্টেবল আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের আর কিছু করণীয় নেই। ওই ওষুধটা দেওয়ার পরে আর দ্বিতীয়বার আপনার চেম্বারে আসবেন, ও ভালো হয়ে গেছে। তৃতীয় নম্বর পেশেন্ট কারা? যাদের হচ্ছে ভর্তি ওষুধটাকে প্রেসক্রিপশন করতে হবে। আর তৃতীয় ক্ষেত্র কি, এখানটায় ভাইটাল ফোর্স এত দুর্বল যে ঔষধ 1 মাস সময়ের মধ্যে শুধু একটুখানি রাস্তা অতিক্রম করতে পেরেছে, এখন তার রাস্তা অনেক বাকি। থ্যাংক ইউ। লাইন না থাকার কারণে আমার হচ্ছে কি এটাকে শো করা গেল না ভালো মতো, সরি। ক্লাসটা ইলেকট্রিকের কারণে অনেক ডিস্টার্ব হয়েছে। আর কোনো প্রশ্ন আছে? 5 নম্বর অবজারভেশনের উপরে। তাহলে যদি কারো কোনো প্রশ্ন না থাকে আজকে এই পর্যন্তই। অলরেডি আমার আর একটা পেড ক্লাস আছে, সেখানে যেতে হবে। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, দোয়া করে।
খুদা হাফেজ।